সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই ক্লাসটিতে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা থেকে মুনাফা কাকে বলে, মুনাফা কত প্রকার ও কী কী, সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা বলতে কী বোঝায় এবং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্রের গঠন। আমি লক্ষ্য করছি যে এই প্রশ্নমালা থেকে মুনাফার অঙ্কগুলো বা সমস্যাগুলো সমাধানের সময় তোমরা বেশ বিরক্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়ে থাকো, এই জন্যে যে আসলে এই মুনাফা কী বা মুনাফার হিসাবটা কীভাবে করা হয়, কেন মুনাফার হিসাবটা ভিন্ন ভিন্নভাবে করা হয় বা কতভাবে করা হয়। তো এই বেসিক বিষয়গুলো জানা থাকে না বা জানার সুযোগ হয় না বিধায় অঙ্কগুলো করতে গেলেও কিন্তু তোমাদের একটু সমস্যার মধ্যেই পড়তে হয়। অনেক সময় আন্দাজের পরেই তোমরা অঙ্কগুলো করো। সেই সমস্যাটা যাতে কিছুটা হলেও লাঘব হয় সেই প্রচেষ্টা থেকেই আমি আজকের এই ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। তো আশা করি শেষ পর্যন্ত ক্লাসটি করতে থাকবে, তাহলে বেশ উপকৃত হবে। আর এই ক্লাসের পরিপ্রেক্ষিতে আমরা অধ্যায়ের অঙ্কগুলো বা সমস্যাগুলো সলভ করবো পরবর্তী কোনো এক ক্লাসে। তো সেই ক্লাসের ভিডিওটি যাতে তুমি সকলের আগে পেয়ে যাও, সেজন্যে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো এখন আমরা দেখি মুনাফা বলতে আসলে কী বোঝায়। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু মুনাফা দুইটি ভিন্ন ক্ষেত্রে দেখে থাকি। একটি হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমাদের মুনাফার একটা হিসাব আসে। সেটা হচ্ছে এরকম যে পণ্যের ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয়, অর্থাৎ বেশি হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে যে অবশিষ্ট টাকাটা পাওয়া যায় তাকে মুনাফা বলে। আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ এই কলমটি তুমি 20 টাকা দিয়ে ক্রয় করছো এবং 25 টাকা বিক্রয় করছো। এক্ষেত্রে লক্ষ্য করো বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কিন্তু বেশি। কত টাকা বেশি? স্বাভাবিকভাবেই বুঝতে পারছো, 25 বিয়োগ 20 অর্থাৎ 5 টাকা বেশি। এই যে অতিরিক্ত 5 টাকা ক্রয় মূল্য অপেক্ষা অতিরিক্ত 5 টাকা এখানে বিক্রয় মূল্য বেশি হয়েছে। এই অতিরিক্ত 5 টাকাকেই আমরা মুনাফা হিসেবে চিহ্নিত করে থাকি। আবার ব্যাংকিং ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তো সেক্ষেত্রে মুনাফাটা আসে এরকম। জমাকৃত টাকা অর্থাৎ ব্যাংকে আমরা যে টাকা জমা করছি সেই টাকার উপর একটা নির্দিষ্ট সময়ে একটা অতিরিক্ত টাকা কিন্তু ব্যাংক আমাদের দেয়। অর্থাৎ জমাকৃত টাকার উপর নির্দিষ্ট সময়ে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে মুনাফা বলে। কেমন? মনে করো তুমি 1000 টাকা ব্যাংকে আজকে জমা করে আসলে, ঠিক 1 বছর পরে তোমার ওই হিসাবের বিপরীতে কত টাকা জমা আছে জানতে গেলে তখন তুমি দেখলে যে তোমার জমাকৃত টাকার বিপরীতে এখন অ্যাকাউন্টে আছে 1100 টাকা। অর্থাৎ রাখছিলে 1000, 1 বছর পরে হয়ে গেল 1100 টাকা। এই 1 বছর সময়ের বিনিময়ে তুমি 1000 টাকার অতিরিক্ত যে 100 টাকা পেলে, ব্যাংক তোমাকে যে 100 টাকা অতিরিক্ত প্রদান করলো, এই 100 টাকাই হচ্ছে মুনাফা। এখন আমরা এই মুনাফার সাথে রিলেটেড কতগুলো রাশির সাথে পরিচিত হব এবং তার পরিপ্রেক্ষিতে মুনাফার হিসাবটা কিভাবে করা হয় এবং কতভাবে করা হয় সেটা দেখব। তো মুনাফার সাথে রিলেটেড কতগুলো রাশি হচ্ছে যেমন মূলধন। মূলধনটা কি? যে টাকাটা আমরা ব্যাংকে গচ্ছিত রাখি ওই টাকাটাকেই কিন্তু মূলধন হিসেবে চিহ্নিত করা হয়। তারপর মুনাফার হার। মুনাফার হার বলতে বোঝায়, তুমি মনে রাখবে যে সব সময় 100 টাকায় 1 বছরে যে মুনাফাটা ব্যাংক আমাদের দেয় সেটাকে বলা হয় মুনাফার হার। অর্থাৎ অনেক সময় তোমাকে এরকম বলা হয় যে মুনাফার হার হচ্ছে 5%। এই 5% বলতে বোঝায় 100 টাকায় 5 টাকা এবং সময়টা হলো 1 বছর। অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা হলো 5 টাকা। আচ্ছা, এরপরে আসছে সময়। সময় বলতে যে নির্দিষ্ট সময়ের পরিপ্রেক্ষিতে তোমাকে মুনাফাটা দেওয়া হচ্ছে বা যে নির্দিষ্ট সময়ের জন্য তুমি ব্যাংকে টাকাটা জমা করছো বা রাখছো, সেই সময়টাকে আমরা সময়
এন দ্বারা চিহ্নিত করি। তো এই ক্ষেত্রে একটু বিশেষ একটা ব্যাখ্যার প্রয়োজন আছে, যে সময় যে আমরা এন দ্বারা চিহ্নিত করি এটা কিন্তু বছরের সংখ্যা নির্দেশ করে, তবে প্রকৃতপক্ষে এটা কিন্তু বছরের সংখ্যা নির্দেশ করে না। এটা কিন্তু একটা বছরে বা একটা নির্দিষ্ট সময়ে ব্যাংক কতবার তোমাকে মুনাফা দিচ্ছে সেই সংখ্যাটা নির্দেশ করে। তো বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক বছরে একবার মুনাফা দেয় বিধায় বছরের সংখ্যাও যা, মুনাফার সংখ্যাও তাই হয়, এবং আমরা সেটাকে মুনাফার সংখ্যা না বলে সময় বা বছরের সংখ্যা বলে চিহ্নিত করি। তবে ব্যতিক্রম কিছু গাণিতিক সমস্যা থেকেই থাকে, যেখানে আমাদেরকে কিন্তু সময় দ্বারা বছরের সংখ্যা বিবেচনা না করে মুনাফার সংখ্যাও বিবেচনা করার প্রয়োজন হতে পারে। যেমন অনুশীলনী 2.1-এর 18 নম্বরে দেখবা উল্লেখ করা আছে 3 মাস ভিত্তিক মুনাফা, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর ব্যাংক গ্রাহককে মুনাফা দিচ্ছে। সেই হিসাবে বছরে কিন্তু যেহেতু 12 মাস এবং 3 মাস অন্তর মুনাফা দিচ্ছে, তাহলে এখানে মুনাফার সংখ্যা কিন্তু আসবে 3 4 12, অর্থাৎ 4 বার মুনাফার সংখ্যা আসছে 4। তো আমরা সেক্ষেত্রে অঙ্কটা একটু বিশেষভাবে সতর্কতার সাথেই অঙ্কটা সলভ করব। তো আমরা যখন গাণিতিক সমস্যা সলভ করব তখন ওই সমস্যাটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আপাতত আমাদের জানা থাকতে হবে সময় এন সমান সময় সমান আছে এন, এই এন মানে বছরের সংখ্যা বোঝায়। এই মোটামুটি আমাদের মুনাফার সাথে রিলেটেড যে রাশিগুলো সেগুলো, এবং এর পরিপ্রেক্ষিতে কিভাবে সরল মুনাফা হিসাব করা যায় সেটা একটু ব্যাখ্যা করি। সরল মুনাফা হিসাবের জন্য আমরা মনে করি আসল পি টাকা, এবং এক্ষেত্রে মুনাফার হার হচ্ছে আর। এই মুনাফার হার বলতে সাধারণত বোঝায় 100 টাকার 1 বছরের মুনাফা যে টাকাটা, অর্থাৎ মুনাফার হার আর বলতে বোঝাচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা আর টাকা। আর সময় সমান হচ্ছে এন, অর্থাৎ আমরা যে কয় বছরের জন্যে বা যে নির্দিষ্ট সময়ের জন্যে মূলধনটা ব্যাংকে গচ্ছিত রাখছি সেই বছরের সংখ্যাটাই হলো এন, এবং ওই বছরগুলো শেষে আমরা যে মুনাফাটা পাবো, অর্থাৎ গচ্ছিত টাকার বিপরীতে যে অতিরিক্ত টাকাটা পাবো সেটাকে আমরা মুনাফা বলছি, এবং মুনাফার ইংরেজি ইন্টারেস্ট থেকে সেটাকে আমরা আয় দ্বারা চিহ্নিত করছি। এখন এই এন বছর পর আমার যে অতিরিক্ত টাকা, অর্থাৎ যেটা মুনাফা, সেই মুনাফা আয় এর মানটা আমরা এখন একটু বের করতে চাই। তো সেই মুনাফা আয়ের মান বের করার জন্যে আমাদেরকে ব্যবহার করতে হবে এই মুনাফার হার আরকে, যেটা দ্বারা আমরা বুঝি 100 টাকার 1 বছরের মুনাফা আর টাকা। এখান থেকে আমরা এই পি টাকার এন বছরের মুনাফা কত সেটা বের করব। কীভাবে করব একটু লক্ষ্য করো। আমরা লিখতে পারি 100 টাকার 1 বছরের মুনাফা সমান আর টাকা, অতএব 1 টাকার 1 বছরের মুনাফা সমান আর বাই 100 টাকা, অতএব 1 টাকার এন বছরের মুনাফা সমান স্বাভাবিকভাবে বেশি হবে। 1 বছরের মুনাফার তুলনায় এন বছরের মুনাফা বেশি বিধায় এনটা এই রাশির সাথে গুণ হয়ে যাবে, আর বাই 100-র সাথে গুণ হয়ে যাবে। আবার 1 টাকার জায়গা যখন আসল পি টাকা দিব, সেই এন বছরের মুনাফা আরও বেশি আসবে বিধায় পিটা এই পূর্বের রাশির সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমরা এই পি টাকায় এন বছরের মুনাফা পাচ্ছি পি ইন্টু এন ইন্টু আর বাই 100 টাকা।
এইখানটাতে তুমি লক্ষ্য করো, এই R/100 দ্বারা কিন্তু মুনাফার হার বোঝায়, মুনাফার হার বোঝায়, যেটাকে আমরা বলি R%। তো R%-এর পার্সেন্টটা বাদ রেখে সূত্রটাকে তুলনামূলক সহজে উপস্থাপনের জন্যে আমরা মোট মুনাফা আয়কে এভাবে প্রকাশ করি, I = PNR, যেখানে R কিন্তু R% অর্থাৎ R/100। সেভাবে আমরা যদি R এর মান বসাই এবং সাথে N এবং P এর মানটা বসাই, তাহলে কিন্তু ওই N সময় অর্থাৎ যে কয় বছরের জন্য তুমি মূলধন বিনিয়োগ করছো সেই বছর শেষে মোট মুনাফা কত হবে অর্থাৎ আয় কত হবে সেটা তুমি পেয়ে যাবে। এইভাবে আমরা একটা নির্দিষ্ট সময়ের সরল মুনাফাটা বের করতে পারি। অর্থাৎ সরল মুনাফা আয় সমান PNR। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে সরল মুনাফা বের করতে পারবো। একটু খেয়াল করতে হবে, এখানে আমি কয়েকটা নোট দিই যে এই সূত্রে কিন্তু শুধু সরল মুনাফা না, মোট 4টি রাশি জড়িত আছে, যেমন আয়, মুনাফা, পি মূলধন, এন বছর এবং আর হলো মুনাফার হার। এই যে 4টি রাশি, এই 4টি রাশির মধ্য থেকে যে কোনো 3টি রাশির মান দেওয়া থাকলে অবশিষ্ট অজ্ঞাত রাশিটির মান তুমি কিন্তু এখান থেকে বের করতে পারবে। এটাই এই সূত্রের সুবিধা। সূত্রের সাহায্যে আমরা যে কোনো 3টি রাশির মান জানা থাকলে অপর রাশিটির মান বের করতে পারবো। দ্বিতীয় আরেকটি নোট দিব, সেটা হচ্ছে এই গাণিতিক সমস্যার সমাধানের সময় সমস্যার ভিতর কখনো কখনো মুনাফাটা কোন নিয়মে প্রদান করা হচ্ছে সেই নিয়মটা অর্থাৎ সেই প্রক্রিয়াটার কথা উল্লেখ থাকে না, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা না সরল মুনাফা সেটা উল্লেখই থাকে না। যদি তাই হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই সরল মুনাফার সূত্র ইউজ করে মুনাফা বের করতে হবে। তো যাই হোক, আমরা এবার দেখি এই একই মূলধনের উপর অর্থাৎ এই P টাকার উপর একই হারে অর্থাৎ R% হারে একই সময় শেষে অর্থাৎ N বছর পরে চক্রবৃদ্ধি মুনাফাটা কিভাবে হিসাব করা হয়। এই ক্ষেত্রে তোমার আগে থেকেই একটু জেনে রাখা ভালো যে সরল মুনাফা আমরা যেমন সরাসরি সূত্রের সাহায্যে পেয়ে গেলাম, চক্রবৃদ্ধি মুনাফাটা কিন্তু আমরা সরাসরি ওইভাবে সূত্রের সাহায্যে পাবো না পাওয়ার কারণ মূলত হচ্ছে সরল মুনাফাটা কিন্তু শুধুমাত্র মূলধন অর্থাৎ প্রারম্ভিক যে মূলধন সেই মূলধনের উপরে হিসাব করা হয় এবং এই মূলধনের কোনো পরিবর্তন কিন্তু পরবর্তীতে আর কখনো হয় না। অপরদিকে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মূলধন কিন্তু নির্দিষ্ট সময় পর অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু 1 বছর পর পর বাড়তে থাকবে। অর্থাৎ আমি যে টাকা গচ্ছিত রাখলাম ওইটাই প্রথম বছরের মূলধন, প্রথম বছর শেষে যায় ব্যাংক আমাকে একটা নির্দিষ্ট মুনাফা দিবে, দেওয়ার পর ওই মুনাফাটা আমার মূলধনের সাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে যাওয়ার পর দ্বিতীয় বছরের মূলধন কিন্তু আমার বেড়ে গেল, অর্থাৎ দ্বিতীয় বছরের মূলধন কিন্তু প্রথম বছরের মূলধনের যেটা অ্যামাউন্ট ছিল সেটা আর থাকে না, কিছুটা হলেও বেড়ে যায়। ওই বর্ধিত টাকার উপর দ্বিতীয় বছরের মূলধন যখন আবার যুক্ত হয়, যুক্ত হওয়ার পর তৃতীয় বছরের শুরুতে কিন্তু আবার মূলধন বেড়ে গেল। এইভাবে প্রত্যেক বছর শেষে আমার মূলধনের পরিমাণ উত্তরোত্তর বাড়তে থাকে এবং ব্যাংকেও কিন্তু প্রত্যেক বছর শেষে যায় পূর্ববর্তী বছরের তুলনায় আরেকটু হলেও বেশি মুনাফা প্রদান করতে হয়। সেক্ষেত্রে কিন্তু সরল মুনাফার তুলনায় চক্রবৃদ্ধি মুনাফার হিসাবে আমাদের আরও বেশি লাভ হয়। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথম বছর শেষে কিন্তু সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা উভয় মুনাফার পরিমাণ একই থাকবে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে দ্বিতীয় বছরে যায় সরল মুনাফার তুলনায় একটু বেশি মুনাফা আসবে, কারণ নিশ্চয়ই বুঝতে পারছো যে দ্বিতীয় বছরের শুরুতে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে মূলধনটা কিন্তু সরল মুনাফার তুলনায় আমার একটু
বেড়ে গেছে। তো এইভাবে চক্রবৃদ্ধি মুনাফার হিসাব করা হয়। তোমরা দেখে থাকবে আমরা যে ব্যাংকে যে সেভিংস অ্যাকাউন্টগুলো করি বা এই ধরনের বেশিরভাগ অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে চক্রবৃদ্ধি মুনাফায় লেনদেন হয়ে থাকে। আর সরল মুনাফা যে নেই তা না, সরল মুনাফার ক্ষেত্রটাও এখনও আছে। যেমন আমরা যে বিভিন্ন সঞ্চয়পত্র ক্রয় করে থাকি, সঞ্চয়পত্রের বিপরীতে যে টাকাটা গচ্ছিত রাখি, সেক্ষেত্রে কিন্তু সরল মুনাফা প্রদান করা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর 3 মাস 6 মাস বা 1 বছর পরে যে মুনাফাটা আমাকে প্রদান করছে সেটা কিন্তু কখনোই আমার মূলধন হিসেবে আর বিবেচিত হয় না। আমার প্রারম্ভিক যে টাকাটা গচ্ছিত করি সেইটার উপরেই ব্যাংক কিন্তু বারবার মুনাফা দিতে থাকে। তো সেটা আমরা দেখলাম কীভাবে সেই মুনাফাটা হিসাব করা হয়। এবার দেখি চক্রবৃদ্ধি মুনাফাটা কীভাবে হিসাব করা হয়। এক্ষেত্রে কিন্তু মূলধন নির্দিষ্ট সময় পর পর বাড়তে থাকে। তো আমরা সেইভাবে একটু হিসাব করি যে মুনাফাটা কিভাবে হিসাব করা হয়। এবং এই ক্ষেত্রে আমি আরেকটু নোট দিই যে মূলধন যেহেতু এখানে নির্দিষ্ট থাকে না, বৃদ্ধি পেতে থাকে, সেই ক্ষেত্রে ওই যে বর্ধিত মূলধন, আমি যে মূলধন ব্যাংকে জমা রাখলাম তার সাথে প্রথম বছর শেষে একটা মুনাফা যুক্ত হলো, তারপরে দ্বিতীয় বছর আবার মুনাফা যুক্ত হলো, তারপর তৃতীয় বছর পরে আবার মুনাফা যুক্ত হলো। এইভাবে মুনাফা যুক্ত হয়ে 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 যে মূলধনটা হচ্ছে সেই মূলধনটা কিন্তু প্রারম্ভিক মূলধন নয়, তার থেকে উত্তর বৃদ্ধি পাচ্ছে। এই বৃদ্ধিপ্রাপ্ত মূলধনকে বলা হয় চক্রবৃদ্ধি মূলধন। তো আমরা সেই চক্রবৃদ্ধি মূলধনটা হিসাব করব। সেই চক্রবৃদ্ধি মূলধনের থেকে আমার যে মূলধনটা প্রাথমিকভাবে গচ্ছিত ছিল সেটা বাদ দিয়ে দিলে কিন্তু যে কোনো সময়ে মুনাফাটা পেয়ে যাব। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনটা একটু হিসাব করি। তো আমরা পূর্ববর্তী আলোচনা থেকে দেখলাম প্রথম বছরান্তে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা একই পরিমাণে আমরা পেয়ে থাকি, যেটা আমরা সরল মুনাফা হিসেবে দেখলাম। এন বছর শেষে যে আসে PNR। তো প্রথম বছর এনের মান যেহেতু 1, তাহলে প্রথম বছরের মুনাফা আসবে P × 1 × R। তো সেই হিসাবে আমরা যদি এখানে হিসাবটা করি যে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ বৃদ্ধি সহ মূলধনটা আসবে এরকম, মূলধন বা আসল প্লাস বৃদ্ধি অর্থাৎ মুনাফা। তো এখানে আসল P টাকা, আর 1 বছরান্তে যে বৃদ্ধি অর্থাৎ মুনাফা সেটা হলো সেটা হচ্ছে P × N মানে 1, 1 বছরান্তে, যার কারণে N এর মান 1, আর PNR এখানে N এর মান 1। এই অবস্থায় আমরা যে দুইটা পদ পাচ্ছি সেখান থেকে যদি P কমন নিই তাহলে এখানে কিছু থাকে না, মানে 1, P এখানে 1 থাকে, এবং এখান থেকে P কমন নেওয়াতে 1R অর্থাৎ শুধু R থাকে। আমি সেটা লিখলাম। এখানে 1 + R এর সূচক কিছু নয় বিধায় আমরা ওটাকে 1 দ্বারা চিহ্নিত করছি, কারণ একটু পরে আমাদেরকে ওই 1টা বিবেচনায় নিয়ে সূত্র তৈরি করতে হবে। যেমন আমরা এখন যদি দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন হিসাব করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রথম বছরে যে আমরা বৃদ্ধি সহ মূলধন পেয়েছি সেটাকেই আমার মূলধন হিসেবে বিবেচনা করা হবে। তো সেই ক্ষেত্রে আমরা লিখলাম দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, ওই আসল প্লাস মুনাফা, যেখানে আসলটা হচ্ছে প্রথম বছর শেষে যে চক্রবৃদ্ধি মূলধন আমরা পেয়েছি সেটাই দ্বিতীয় বছরের আসল, সেটা ছিল P × 1 + R। সেটা লিখলাম। লেখার পর মুনাফার হিসাবেও আমরা যে PNRটা হিসাবটা জানি, সেই Pর জায়গা কিন্তু এখন আমার আসল P × 1 + R, এবং দ্বিতীয় বছর বলতেও 1 বছর, সেহেতু N এর মান 1 এবং মুনাফার হার R। এই অবস্থায় আমরা যদি আবার P এবং 1 + R কমন নিই, P × 1 + Rটা যদি আমরা কমন নিই, এই P × 1 + R যদি কমন নিই, তাহলে প্রথম পদটিতে থাকছে 1 এবং প্লাস দিয়ে দ্বিতীয় পদটিতে 1R অর্থাৎ R থাকে। যে 1 + Rটা
কমন নেওয়া 1 প্লাস আর এর সাথে গুণ হয়ে যাচ্ছে 1 প্লাস আর এর স্কোয়ার। একইভাবে তৃতীয় বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন আসল প্লাস মুনাফা, যেখানে আসলটা হচ্ছে দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন, যেটা আমরা একটু আগে পাইছি পি ইন্টু 1 প্লাস আর এর স্কোয়ার, তার সাথে যুক্ত হবে তৃতীয় বছরের মুনাফা, অর্থাৎ সেখানেও কিন্তু তৃতীয় বছরের মুনাফা, অর্থাৎ তৃতীয় বছর বলতেও কিন্তু 1 বছর, অর্থাৎ এনের মান এক্ষেত্রেও 1, এবং আসলটা কিন্তু ওই যে দ্বিতীয় বছর শেষে যে আমি চক্রবৃদ্ধি মূলধন পাচ্ছি পি ইন্টু 1 প্লাস আর স্কোয়ার, সেটা পি ইন্টু 1 প্লাস আর এর স্কোয়ার ইন্টু এনের মান 1 ইন্টু মুনাফার হার আর। এটা দেওয়ার পর এখান থেকে দেখো কমন নেওয়া যাচ্ছে পি ইন্টু 1 প্লাস আর এর স্কোয়ার। এটা যদি আমরা কমন নিই, প্রথম পদে থাকে 1 এবং দ্বিতীয় পদে থাকে শুধু আর, 1 আর মানে আর। এই 1 প্লাস আর 1 প্লাস আর এর স্কোয়ারের সাথে গুণ হয়ে হচ্ছে 1 প্লাস আর এর কিউব। এই আলোচনার থেকে আমরা একটা মিল খুঁজে পাই, সেটা হচ্ছে কি, প্রথম বছরে যেখানে পাচ্ছি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1 চক্রবৃদ্ধি মূলধন, দ্বিতীয় বছরে সেটা বেড়ে দাঁড়াচ্ছে পি ইন্টু 1 প্লাস আর এর স্কোয়ার, তৃতীয় বছর পরে 1 পি ইন্টু 1 প্লাস আর এর কিউব। অর্থাৎ পরিবর্তনটা শুধু হচ্ছে সূচকে, 1 প্লাস আর এর সূচক 1 বছর শেষে 1, 2 বছর শেষে 2 এবং 3 বছর শেষে যে 3। সেই হিসেবে আমরা বলতে পারি ওই সূচকটা n বছর পরে যে হবে n, অর্থাৎ এই পি টাকা r% হারে n বছরের মুনাফা হবে, n বছরের চক্রবৃদ্ধি মুনাফা হবে, এই যে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধনটা হবে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। এখান থেকে যদি আমার গচ্ছিত যে মূলধন পি টাকা ছিল সেটা বাদ দিয়ে দিই, স্বাভাবিকভাবেই আমরা মুনাফা পেয়ে যাবো। এই যে চক্রবৃদ্ধি মুনাফা আই সমান সি মাইনাস পি, অর্থাৎ সির মান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n, সেখান থেকে পি বাদ দিয়ে দিলে তুমি পেয়ে যাবা এই চক্রবৃদ্ধি মুনাফাটা। n সময়ের চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা তুমি এখান থেকে পেয়ে যাবা। এখানেও সেই একইভাবে আমরা কিন্তু যে মুনাফার সূত্রটা পাচ্ছি, সেখানে মোট 4টি রাশি আছে, আই, পি, এন এবং আর। এই 4টি রাশির মধ্যে যে কোনো 3টি রাশি যদি প্রশ্নে দেওয়া থাকে, তাহলে অজ্ঞাত রাশিটির মান সহজেই তুমি বের করতে পারবা। এবং আমরা পরবর্তী কোনো এক ক্লাসে প্রশ্নমালা থেকে কিছু গাণিতিক সমস্যা এই সূত্রগুলোর সাহায্যে সলভ করব, এবং তুমি নিজেও বাসায় এই সূত্রের সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করে দেখতে পারো। আশা করি ভালো লাগবে। তো সকলকে ধন্যবাদ।